এর মানে আমার ভাইকে তুই এভাবে ফাঁসিয়েছিস? গ্রামে নিয়ে গিয়ে চাপে ফেলে বিয়ে করেছিলি? নয়তো আমার ভাই সারা জীবন শহরে থেকে তোর মতো গাইয়া খ্যাত চালচুলহীন মেয়েকে বিয়ে করবে কেন? এইটুকু বলে থামল সে। পরপর আবার দ্বিগুণ তেজ নিয়ে বলল, তোর গ্রাম, ছোটবেলা থেকেই ওখানে বড় হয়েছিস তুই। গ্রামের সকলকে নিশ্চয়ই তোর চেনা। তুই নির্ঘাত আগে থেকে সব পরিকল্পনা করে রেখেছিলি। রাতের আধারে ভাইয়াকে বেরোতে দেখেই তুই তার পিছু পিছু বেরিয়েছিলি। গ্রামের লোকদের আগে থেকে ঠিক করে রেখেছিলি যাতে হঠাৎ এসে তোদের একসাথে ধরে, আর তারপর বিয়ে। কি বুদ্ধি রে তোর! অবশ্য গ্রামের মেয়েরা এমনই হয়, কটু কৌশলে পারদর্শী। থামল রিমা। মায়ের দিকে দৃষ্টি দিয়ে শুধালো, এত কিছুর পর তুমি কি এই বিয়ে মানবে মা? এমন একটি হঠাৎ বিয়ে, তার উপর এই বিয়ের জন্য গ্রামে তাদের মান সম্মানে অনেকটাই আঁচ পড়েছে। কোনো পিতামাতাই হয়তো নিজের ছেলে বা মেয়ের এমন বিয়ে মানতে পারতেন না। ফাহমিদা বেগমও পারলেন না। তিনি শক্ত কণ্ঠে জবাব দিলেন, না। গিয়ে দেখো, শিষ্য ভাইও মনে মনে এই বিয়ে মানতে পারছে না, তাই তো এতদিন কিছু বলেনি। এখন দেখেছো বিয়ে হয়ে গেছে, এই মেয়েকে না পারছে ছুঁড়ে ফেলতে আর না পারছে গিলতে, তাই তোমাদের কাছে এসে বিয়ের কথা বলেছেন। ফাহমিদা বেগম যে এমন কথা ভাবেননি তেমন নয়। তিনিও মনে মনে এই কথা ভেবেছেন। ত্রয়ীরা গ্রামে গিয়েছিল সেই কবে, অর্থাৎ শিষ্য এবং ত্রয়ীর অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে। অথচ এতদিন শিষ্য এই বিষয়ে একটা কথাও বলেনি তাদের নিকট। ত্রয়ীর প্রতি শিষ্যের আলাদা টান, দুজনের মধ্যে ভাব, এমনকি দুজনকে একসাথে বসে দুদণ্ড কথাও বলতে দেখেননি তিনি। এর মানে শিষ্যের এই বিয়েতে মত ছিল না। গ্রামের লোকদের চাপে পড়ে ত্রয়ীকে বিয়ে করতে হয়েছে তার। আর বিয়েটা যেহেতু হয়ে গেছে, তাই শিষ্য তাদের নিকট এসে এখন আবার বিয়ের কথা বলছে। ফাহমিদা বেগমের আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যেই আমারও রিমার কণ্ঠ ভেসে এলো, মা, এমন একটা কালসাপকে এ বাড়িতে রাখার আর কোনো মানেই হয় না। তুমি বরং ওকে বাড়ি থেকে বের করে দাও। রিমার কথায় ফাহমিদা বেগম অবাক হলেন বেশ। এমনি ত্রয়ীর উপরে তার যতই রাগ ক্ষোভ থাকুক না কেন, মেয়েটাকে কখনো বাড়ি থেকে বের করে দেওয়ার কথা ভাবেননি তিনি। ত্রয়ীও আঁতকে উঠল রিমার কথায়। এরা কি এখন সত্যিই তাকে বাড়ি থেকে বের করে দিবে? মা মেয়ে যা শুরু করেছে তাতে বের করেও দিতে পারে। সে যা বলে তারই উল্টোটা বের করে এই মা মেয়ে। যেন শব্দ শুধু তারই, সেই সব কিছু রটিয়েছে ঘটিয়েছে। কিন্তু এ বাড়ি থেকে তাকে বের করে দিলে সে কোথায় যাবে? তার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। যদি তাই থাকতো তবে এদের এত অপমান সহ্য করে নিশ্চয়ই এখানে থাকতো না। ত্রয়ী ভীত রমণী আরও ভীত হলো। তার কান্না পেল ভীষণ। কোনো রকমে কান্না আটকে কিছু বলবে তার পূর্বেই ফাহমিদা বেগম বললেন, কি সব বলছিস? ওকে বাড়ি থেকে বের করব কেন? বাড়ি থেকে বের করবে না তো তোমার আরও ক্ষতি করার জন্য ওকে এ বাড়িতে রেখে দিবে? ইতিমধ্যে তোমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে ও। এখন শুধু তোমার সংসারটাকে কবজা করে নিয়ে তোমাকে সবাইকে এই বাড়ি থেকে বের করে দেওয়াই বাকি আছে। ত্রয়ী জানতো রিমা তাকে অপছন্দ করে, তাই বলে যে মেয়েটা নিজ মনে তার জন্য এত বিষ, এত নেতিবাচক চিন্তা চেতনা পুষে রেখেছে। তা বুঝতে পারেনি। ত্রয়ী ফুপিয়ে উঠল, ধরা গলায় বলল, আমাকে দয়া করে এই বাড়ি থেকে বের করে দিবেন না। আমার যে কেউ নেই। আপনারাও যদি আমায় বের করে দেন তাহলে কোথায় যাব আমি? আমার ভাইকে ফাঁসানোর আগে এ কথা মনে ছিল না তোর? আমার ভাইকে গ্রামে নিয়ে ফাঁসিয়ে তার গলায় ঝুলে পড়েছিস, তারপরও আশা রাখছিস তোকে আমরা এ বাড়িতে রেখে দিব? আপনারা ভুল বুঝছেন আমায়। আপনারা যেমনটা ভাবছেন তার কিছুই আমি করিনি। আমি শিশু ভাইকে ফাঁসাইনি। শিশু ভাই আসুক, তাকে জিজ্ঞেস করবেন, তাহলেই সবটা পেয়ে যাবেন। শিষ্য ভাইয়াকে আবার কি জিজ্ঞেস করব? আমাদের কি তোর দুর্বল মনে হয়? আমরা ঘাসে মুখ দিয়ে চলি। তুই যে শিষ্য ভাইকে ফাঁসিয়ে বিয়ে করেছিস তা তো কথাতেই স্পষ্ট। নয়তো রাতের আধারে শিষ্য ভাইয়ের বেডরুমে পরপরই তুই কেন বের হবি? বহুদিন পর চিরচেনা গ্রামে গিয়ে আবার পরের দিনই চলে আসবো ভেবেই খারাপ লাগছিল। ঘুম আসছিল না, তাই নিজের বেড়ে ওঠা শৈশব কাটানো প্রিয় ঘরটা দেখতে বেরিয়েছিলাম। রাতের আধারে বেরিয়েছিলি তুই ঘর দেখতে? এটা তুই বললি আর আমাদের বিশ্বাস করে নিতে হবে? এইটুকু বলে রিমা থামল। শক্ত কণ্ঠে তার মাকে বলল, এই মেয়েটাকে আমার সহ্য হচ্ছে না মা।
একে তো আমার ভাইকে ফাঁসিয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, এখন আবার একের পর এক মিথ্যে কথা বলছে। ওকে তুমি এখনই বাড়ি থেকে বের করে দাও। ফাহমিদা বেগম সায় জানাতে পারলেন না মেয়ের কথায়। ইতস্তত করে তিনি বললেন, তোর বাবা ভাই কেউ বাড়িতে নেই, এই মুহূর্তে ওকে বাড়ি থেকে বের করে দেওয়াটাই বোধহয় উচিত হবে না। বাবা ভাই বাড়িতে এলে তারা ওকে বাড়ি থেকে বের করতে দিবে না। বাবাকে তো আগে থেকে হাত করে নিয়েছে ও, আর ভাইকে একেবারে ফাঁসিয়ে ঘাড়ের উপর জেকে বসেছে। এখন বাড়িতে এলে দেখবে বিভিন্ন কালকৌশল খাটিয়ে আবারও কোনো না কোনোভাবেই ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু ওকে বের করে দিলেও যাবে কোথায়? রিমা কণ্ঠ হাতে নামালো। মাকে বোঝানোর উদ্দেশ্যে বলল, কেন গ্রামে পাঠিয়ে দিব? গ্রামে গিয়ে কিছুদিন থাকুক ও, তার মধ্যে শিষ্য ভাইয়ের জন্য অন্য মেয়ে দেখো। ও এ বাড়িতে থাকা অবস্থা ভাইয়ের জন্য অন্য মেয়ে দেখলে কিংবা তাকে বিয়ে দিতে চাইলে ও ঝামেলা করতে পারে। তারপর এদিকে সব ঠিকঠাক হলে না হয় ওকে আবার নিয়ে আসব। তবে একটা কথা বলে রাখি, পরের বার ওকে আর এ বাড়িতে আনবে না, কলেজে হোস্টেলে দিয়ে দিবে। ফাহমিদা বেগমের পছন্দ হলো রিমার প্রস্তাবটা। তবুও তিনি কিছুটা সংশয় নিয়ে বললেন, তোর বাবা বা শিষ্যের যদি কিছু বলে? শিষ্য ভাই মনে হয় কিছু বলবে না। শিষ্য ভাই তো এমন মেয়েকে পছন্দ করে না, চাপে পড়ে বিয়ে করেছে। সে যদি জানতে পারে তুমি এই মেয়েটাকে তার ঘাট থেকে নামানোর জন্য সরিয়ে দিয়েছ, তাহলে আরও খুশি হবে। তবে বাবা কিছু বললে ও বলতে পারে, তাকে তুমি সামলে নেওয়ার চেষ্টা করবে। পারবে না সামলে নিতে? তোমার ছেলের ভবিষ্যতের জন্য, তাকে একটি অপয়া মেয়ের হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে এইটুকু করতেই হবে মা। ফাহমিদা বেগম কিছুটা সময় নিয়ে ভাবলেন, অতঃপর পা চালিয়ে গেলেন নিজ কক্ষে। তবে খুব বেশি সময় নিলেন না তিনি। মিনিট কয়েক পরেই হাতে কিছু টাকা নিয়ে এসে দাঁড়ালেন ত্রয়ীর মুখোমুখি। হাতের টাকাগুলো মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এখানে 5,000 টাকা আছে, ওই টাকা নিয়ে তুমি গ্রামে চলে যাও। তবে সাবধান, সেখানে গিয়ে আমার ছেলে বা স্বামীর সাথে কোনো ধরনের যোগাযোগের চেষ্টা করবে না তুমি। আরও টাকা প্রয়োজন হলে আমাকে কল করবে। ত্রয়ী টাকাগুলো নিল না। সে বেশ ভালোভাবেই বুঝলো এরা মা মেয়ে মিলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ারই পায়তারা করছে। কিন্তু শিষ্যকে না জানিয়ে সে কোথায় যাবে? গ্রামেও বা একা কিভাবে যাবে? সে তো নিজ গ্রামেই তেমন কখনো একা চলাফেরা করেনি। সেখানে এত দূরের পথ কিভাবে যাবে? আর তাছাড়া তার বিয়ে হয়ে গেছে। বাঙালি নারীদের জীবনে বিয়ে একটাই, সেই স্বামীর সংসার রেখে এদের কথায় চলে যাওয়াটা কি ঠিক হবে? তবে কি ত্রয়ীর সব স্বপ্ন এখানেই ভেঙে যাবে? তার একজন ভালোবাসার মানুষ, সুন্দর ভরপুর একটি সংসার কখনোই হবে না। সারাটি জীবন তার দুঃখে দুঃখেই যাবে। ত্রয়ী ঠুকরে কেঁদে উঠল, অনুরোধের সুরে বলল, আপনারা দয়া করে আমায় এই বাড়ি থেকে বের করে দিবেন না। এত কিছুর পরও তোমাকে বাড়ি থেকে বের করে দেব না তো কি করব? ত্রয়ীর হৃদয় ভেঙে এলো। দ্রুত সে পায়ে পড়ে গেল ফাহমিদা বেগমের। দুই হাতে ভদ্রমহিলার পা জড়িয়ে বলল, আপনি আমাকে বলেছিলেন আপনাকে যেন আমি আমার নিজের মা মনে করি। কোনো মা কি পারে তার মেয়েকে এইভাবে বাড়ি থেকে বের করে দিতে? আমাকে দয়া করে একটু সময় দিন, আমি প্রমাণ করে দেবো আমি কিচ্ছু করিনি। সে সবাইকে ফাঁসিয়ে বিয়ে করিনি আমি। তবুও দয়া করে আমায় এইভাবে বাড়ি থেকে বের করে দেবেন না। ফাহমিদা বেগমের মন তবুও গলল না। ঝাড়া দিয়ে তিনি নিজের পা দুটো ছাড়িয়ে নিলেন ত্রয়ীর বাঁধন থেকে। শক্ত কণ্ঠে বললেন, বের করে দিচ্ছি বলে তোমাকে পুরোপুরিভাবে তো আর নিঃস্ব করে দিচ্ছি না। টাকা দিচ্ছি, গ্রামে যেতে বলছি। রাতে আধারে টাকা পয়সাহীন ভাবে তো আর পথে হেঁটে ছেড়ে দিচ্ছি না তো, তাই না? কথাটা বলে ফাহমিদা বেগম তাকালেন রিমার দিকে। আদেশের সুরে বললেন, ওর ঘর থেকে ওর জামা কাপড়গুলো গুছিয়ে আন, তারপর স্টেশন পর্যন্ত গিয়ে গাড়িতে তুলে দিয়ে আয়। মায়ের আদেশ আসতে দেরি, তবে রিমার ত্রয়ীর ঘরের দিকে ছুট লাগাতে দেরি হলো না। পর্ণা এবং নুরি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ফাহমিদা বেগম এবং রিমার কাণ্ডকীর্তি। ত্রয়ীর জন্য তাদের খারাপ লাগছে ভীষণ। তবে এই দুই নারীর মুখের উপর কিছু বলার সাহস হচ্ছিল না তাদের এতক্ষণ। পর্ণা ছোট, আর নুরির কিছু বলা মানেই নিজের চাকরি হারানো। কত কষ্ট করে সে এই চাকরিটা জুটিয়েছে। এটা চলে গেলে 2 বেলা 2 মুঠো খাবার পাওয়াই দায়ী হয়ে পড়বে তার জন্য। তবে এ পর্যায়ে এসে পর্ণা আর নিজের মুখ বন্ধ রাখতে পারল না। ইতস্তত করে বলল, ভাইয়ার সাথে একবার কথা বলে সিদ্ধান্ত নিলে হতো না?
ফাহমিদা বেগম সাথে সাথে অগ্নিদৃষ্টিতে তাকালেন পর্ণার দিকে, শাসনের সুরে বললেন, ছোট ছোটর মতো থাকো, তোমাকে এখানে কেউ কথা বলতে বলেনি। পর্ণা চুপ হয়ে গেল। ততক্ষণে রিমাও ত্রয়ীর ব্যাগ গুছিয়ে নিয়ে এসে দাঁড়ালো বসার কক্ষে। মায়ের দিকে তাকিয়ে বলল, হয়ে গেছে মা, ওর ব্যাগ নিয়ে এসেছি। ত্রয়ী এখনো নিচে মেঝেতে বসা, আখিদয় অশ্রুকণায় পরিপূর্ণ, হৃদয় ভারী। তবুও নিজের স্বামী সংসার বাঁচাতে একবার শেষ চেষ্টা করতে চাইল সে। আবারও 2 হাতে জড়িয়ে ধরল ফাহমিদা বেগমের পা জড়া। কান্না বিজড়িত কণ্ঠে বলল, আন্টি, অন্তত শীর্ষ ভাইকে আসতে দিন, তার সাথে কথা বলুন। তিনি যদি একটা বারের জন্যও আমায় এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, আমি সাথে সাথে বেরিয়ে যাব। ফাহমিদা বেগম নিজের কথায় অটল। তিনি ফের সরে গেলেন দূরে। রিমার দিকে তাকিয়ে বললেন, ওকে নিয়ে যা। রিমা এগিয়ে এলো ত্রয়ীর দিকে, মেয়েটার হাত টেনে ধরে দাঁড় করালো। টেনে দরজার দিকে পা বাড়াতে বাড়াতে বলল, চল এবার দেখি তুমি কিভাবে এ বাড়িতে থাকিস। ত্রয়ী রিমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চাইল। অশ্রুসিক্ত কণ্ঠে বলল, জ্ঞানও তো আমি আপনার সাথে কখনো খারাপ কিছু করিনি আপু, তারপরেও আপনি কেন আমার সাথে এমন করছেন? দয়া করে আমায় বের করে দিবেন না, অন্তত শীর্ষ ভাইয়ার বাড়ি আসা পর্যন্ত আমায় থাকতে দিন। রিমা শুনল না কোনো কথা। ত্রয়ীর হাত টেনে এনে বসলো বাড়ির গাড়িতে। গাড়ির চালককে তাড়া দিয়ে বলল, চাচা তাড়াতাড়ি স্টেশনে চলুন। কিছুটা সময় গড়াতেই স্টেশনে এসে পৌঁছালো ত্রয়ী এবং রিমা। গাড়িতে ওঠার প্রথম দিকে সে কান্নাকাটি কিংবা অনুনয় বিনয় করলেও এখন চুপ হয়ে গেছে। চোখের পানি অনেকটাই শুকিয়ে গেছে। দেহে যেন হানা দিয়েছে পাথরের ভার। দৃষ্টিও নিষ্প্রাণ। রিমার তারায় কাঠের পুতুলের ন্যায় গাড়ি থেকে বেরিয়ে দাঁড়ালো সে। তবে মুখ ফুটে আর বলল না কিছুই। রিমা একটু সময় নিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে আনলো। অতঃপর মেয়েটিকে নিয়ে ওঠালো বাসে। খুঁজে খুঁজে তাকে বসিয়ে দিল নির্ধারিত সিটে। অতঃপর টিকিটটা ত্রয়ীর হাতে দিয়ে বেরিয়ে এলো বাসের বাইরে। তবে বেরিয়ে আসার আগে বলে গেল, গ্রামে পৌঁছে মায়ের নাম্বারে কল করিস। ত্রয়ী তাকালো তার হাতে থাকা কাগজের টিকিটটার দিকে। জীবন কত নিষ্ঠুর, তাই না? সবকিছু হারিয়ে একজন মানুষের দয়ার উপরে নির্ভর করে সে এসে উঠেছিল এই শহরে। তারপর তার বিয়ে হলো, একজনকে ভালোবাসলো, একটি সুন্দর সংসারের স্বপ্ন দেখলো। অথচ তার কিছুই হলো না। তীব্র লাঞ্ছনা অপমান মাথায় নিয়ে আজ আবার ছেড়ে যেতে হচ্ছে এই শহরকে। আসলে ত্রয়ীর কপালটাই খারাপ। কেউ একজন বোধহয় বলেছিল, নারীদের সুন্দর চেহারার চেয়ে সুন্দর ভাগ্য হওয়াটা জরুরি। ত্রয়ীর চেহারাটা তো সুন্দর হয়েছে, কিন্তু ভাগ্যটা সুন্দর হয়নি। তবে ত্রয়ী এবারে ভেবে নিয়েছে আর সে কোনো অপমান সহ্য করবে না। নিজের আত্মসম্মানের সাথে কোনো সমঝোতা করবে না। অনেক হয়েছে। সেও তো একটা মানুষ। আর কত সহ্য করবে সে? প্রয়োজনে এই ব্যস্ত শহরের কোনো যানবাহনের নিচে অথবা কোনো বিশালদেহী নদীর বুকে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দিবে। তবুও নিজের আত্মসম্মানের সাথে আর কোনো সমঝোতা করবে না সে। আর রইল ভালোবাসা। এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই, সবই মায়া মোহ। ত্রয়ীর এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে শিষ্য তাকে কখনো ভালোই বাসেনি। যদি ভালোবাসতো তবে তাদের বিয়ের বিষয়টা লুকিয়ে রাখতো না। আরও ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাতো যে ত্রয়ী তার স্ত্রী, তাকে এই সমাজে যোগ্য সম্মান দিত। আর তাহলে আজ এত কিছুই হতোই না। তাকে এতটা অপমান সহ্য করতে হতো না। সবকিছু গুছিয়ে বাবা মা সবাইকে রাজি করিয়ে আবার নাকি তাকে বিয়ে করবে। অভিনয়, সব অভিনয়। ত্রয়ী আর কখনো ওই বাড়িতে ফিরে যাবে না, গ্রামেও যাবে না। মেয়েটা গাড়ি থেকে বেরিয়ে এলো। নিজের হাতে ধরে রাখা টিকিটটা টুকরো টুকরো করে ছিঁড়ে উড়িয়ে দিল অভিমুখে। অতঃপর ব্যাগ থেকে মোবাইলটা বের করে শেষবারের মতো শিষ্যকে একটু মেসেজ করলো, আপনাকে মুক্ত করে দিয়ে অবশেষে হারিয়ে গেলাম আমি। আমাদের আর কখনো দেখা না হোক, একে অপরের সান্নিধ্যে আর না আসা হোক। মেসেজটা পাঠানোর পরপরই ত্রয়ী নিজের মোবাইল থেকে সিম কার্ডটা খুলে নিল। 2 আঙ্গুলের মধ্যভাগে নিয়ে বল প্রয়োগে খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে ফেলল সেটা। অতঃপর ভাঙা অংশগুলো ছুড়ে দিল অভিমুখে অদূরে। আখিদয় ভরে উঠল ত্রয়ীর। হৃদয়ের অবস্থা নাজুক, তবুও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো সে। ঝাপসা চোখে তাকালো ভাঙা সিম কার্ডটার দিকে। মৃদু হেসে বলল, গোটা একটা জীবন শূন্যতায় কেটে যাক, তবু আপনার মতো মানুষের সাথে দ্বিতীয়বার আর দেখা না হোক আমার। শিষ্য অফিসেই ছিল। নিজের কেবিনে বসে বসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল দেখছিল। আর তার মোবাইলটা রাখা ছিল অভিমুখে টেবিলের উপরে। ত্রয়ীর মেসেজটা অনেক আগেই এসেছে। মেসেজের রিংটোনও তার কানে পৌঁছেছে, তবে চেক করে দেখা হয়নি। মোবাইলে আসা মেসেজ খুব একটা চেক করা হয় না শিষ্যের। সারাদিনই এমন অগণিত অনেক মেসেজ সিম কোম্পানি থেকে আসে। শিষ্য ভেবেছিল এটাও হয়তো সিম কোম্পানির। বেশ অনেকটা সময় নিয়ে ফাইলগুলো সব দেখে মোবাইলটা হাতে নিল শিষ্য।
স্ক্রিনের দিকে তাকাতেই ত্রয়ীর নামটা চোখে পড়ল তার। সাথে সাথে ভ্রুযুগল কুঁচকে গেল। এই মেয়ে আবার কি মেসেজ করেছে তাকে? শিষ্য সময় ব্যয় করলো না, দ্রুত পড়ল মেসেজটা। তবে মেসেজের কথাগুলো নিয়ে তেমন একটা ভাবল না সে। হতে পারে গতকাল রাতে রাগ দেখিয়েছে, দুপুরে খেতে যায়নি, তাই এমন একটি মেসেজ করেছে। শিষ্য আবার মোবাইলটা রেখে দিল টেবিলের উপরে। মনোযোগ দেওয়ার চেষ্টা করলো অন্য কাজে, কিন্তু কিছুতেই অন্য কাজে মনোযোগ যাচ্ছে না তার। ত্রয়ীর মেসেজটা প্রথমে স্বাভাবিকভাবে নিলেও এখন কেমন যেন খটকা লাগছে। মেয়েটা এমন শক্ত কথা তো কখনো বলে না। তাকে গালমন্দ করলে কিংবা মারলেও তো এমন শক্ত কথা কখনো বলে না। তাহলে বাড়িতে কি কিছু হয়েছে? হতে পারে গতকাল তার এবং ত্রয়ীর বিয়ে নিয়ে তো সে আব্দুর রহমান খানের সাথে কথা বলেছিল। আব্দুর রহমান খান বলেছিলেন ফাহমিদা বেগমের সাথে কথা বলবেন। সেই বিয়ে নিয়ে আবার কিছু হলো না তো? তেমন কিছু হলে ত্রয়ী তো সামলাতেও পারবে না। মেয়েটা এমনিই বোকাশোকা, নরম স্বভাবের। শিষ্য অস্থির হলো। সময় ব্যয় না করে মোবাইলটা হাতে নিল। দ্রুত কল লাগালো ত্রয়ীর নাম্বারে। কিন্তু হাই, একজন সুমিষ্ট কণ্ঠধারী নারী নম্রতার সাথে জানালেন নাম্বারটি বন্ধ আছে। শিষ্যের অস্থিরতা বাড়ল। দ্রুত সে ছুট লাগালো বাড়ির দিকে। আব্দুর রহমান খান কিছুক্ষণ আগেই বেরিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। শিষ্যকে ডেকে গিয়েছেন, তখন যদি যেত। কিছুটা সময় অতিবাহিত হতেই বাড়িতে পৌঁছালো শিষ্য। সদর দরজা থেকে বাড়িতে প্রবেশ করে সে আর এদিক ওদিক তাকালো না। সোজা চলে গেল ত্রয়ীর কক্ষে। কক্ষে কাউকে চোখে পড়ল না। তবে কি ত্রয়ী ওয়াশরুমে বা বারান্দায়? শিষ্য গলা বাড়িয়ে ডাকলো, বালেবস্তা। কোনো সারা শব্দ নেই। মেয়েটা কি তবে কক্ষেই নেই? শিষ্য ভালোভাবে তাকালো আশেপাশে। কপালটা কুঁচকে এলো তার। ত্রয়ীর কক্ষটা আজ কেমন ভিন্ন ভিন্ন লাগছে। মনে হচ্ছে যেন অনেক কিছুই এ কক্ষ থেকে উধাও। কেমন ফাঁকা ফাঁকা লাগছে চারপাশ। শিষ্য এগিয়ে এসে আলমারিটা খুলল। আলমারি ফাঁকা, ত্রয়ীর কোনো কাপড় সেখানে নেই। ড্রেসিং টেবিলের অভিমুখটাও প্রায় ফাঁকা বললেই চলে। শিষ্যের কলিজাটা ধক করে উঠল। তবে কি ত্রয়ী সত্যিই হারিয়ে গেছে? তাকে ছেড়ে চলে গেছে? না, এ হতে পারে না। ত্রয়ী কখনো তাকে ছেড়ে যেতে পারে না। আর গেলেও বা কোথায় যাবে? মেয়েটার যাওয়ার যে আর কোথাও জায়গা নেই। হয়তো এই কক্ষ থেকে অন্য কক্ষে গেছে। এ বাড়িতে তো আর কক্ষের অভাব নেই। শিষ্য পা চালিয়ে বসার কক্ষে এলো। গলা উঁচিয়ে ডাকলো, ত্রয়ী, কোথায় তুই? শিষ্যের হাঁক ঢাকে আব্দুর রহমান খান, ফাহমিদা বেগম, রিমা, পর্ণা এবং নুরি ছুটে এলো বসার কক্ষে। ফাহমিদা বেগম থমথমে কণ্ঠেই শুধালেন, কি হয়েছে? এভাবে চিৎকার করে ওকে ডাকছো কেন? শিষ্য জবাব দিল না মায়ের কথার, বরং সে পাল্টা প্রশ্ন করল, ত্রয়ী কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? শিষ্যের সাথে সাথে অবাক হলেন আব্দুর রহমান খানও। এমনি আজ বাড়িতে ফিরতে ফিরতে দেরি হয়েছে তার। এতদিন বিকালের দিকে বাড়ি ফিরেন তিনি। সন্ধ্যায় বাড়ির সবাইকে নিয়ে চায়ের আসর বসান। তবে আজ অফিসের কাজ শেষ করতে করতেই সন্ধ্যা গড়িয়েছিল। তারপর বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফিরেই সোজা ফ্রেশ হতে চলে গিয়েছিলেন। কে বাড়িতে আছেন কে নেই অত শত খেয়াল করেননি। আব্দুর রহমান খান বেশ অবাক কণ্ঠেই শোধালেন, চলে গেছে মানে? কোথায় গিয়েছে? জানি না। শিষ্য কিছু বলবে তার পূর্বেই তেতে উঠলেন আব্দুর রহমান খান। হুঙ্কার ছেড়ে বললেন, জানি না মানে কি? একটা অসহায় মেয়েকে আমি এই বাড়িতে আনছিলাম, তোমাদের দায়িত্বে রেখে গিয়েছিলাম, অথচ তোমরা এখন বলছো মেয়েটির বাড়ি থেকে চলে গেছে। আর কোথায় গিয়েছে তাও জানো না? বাবা এবং ভাইয়ের উপস্থিতিতে পর্ণা যেন এবার একটু সাহস পেল। এগিয়ে এসে সে বলল, ত্রয়ী আপু কোথায় গিয়েছে? এরা জানলেও তো বলবে না, কারণ ত্রয়ী আপু তো নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে যায়নি, এরা বাধ্য করেছে। মা আর রিমা আপু মিলে ত্রয়ী আপুকে জোর করে এ বাড়ি থেকে বের করে দিয়েছে। পর্ণার কথায় শিষ্য এবং আব্দুর রহমান খানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ফাহমিদা বেগম এবং রিমা মিলে ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দিয়েছে? শিষ্য ছুটে এসে দাঁড়ালো পর্ণার মুখোমুখি। ব্যাকুল কণ্ঠে শোধালো, মা রিমা ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কেন দিয়েছে? আর আমার বাবার অবর্তমানে কি হয়েছিল বাড়িতে? পর্ণা একবার তাকালো মা এবং বোনের দিকে। অতঃপর গড়গড় করে বলতে শুরু করলো তাদের উপস্থিতিতে কি হয়েছে। ফাহমিদা বেগম এবং রিমা মিলে ত্রয়ীকে কতটা অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। সবটা শুনে চোখমুখ শক্ত হয়ে উঠল শিষ্যের। ক্রোধে চোখ দুটো লাল হয়ে উঠল। কপালের রগগুলো নীলচে বর্ণ ধারণ করলো মুহূর্তেই। আব্দুর রহমান খানও সইতে পারলেন না নিজ স্ত্রী এবং মেয়ের এমন কাণ্ডকীর্তি। গ্রাম থেকে একটি এতিম অসহায় মেয়েকে নিজ বাড়িতে এনে ঠাঁই দিয়েছিলেন তিনি, অথচ তারা বর্তমানে সেই অসহায় মেয়েটির উপরে তার স্ত্রী এবং মেয়েকে না এভাবে অত্যাচার করেছে। আব্দুর রহমান খান বুকে শুকনো চিনচিনে ব্যথা অনুভব করলেন। বুক চেপে পাশের সোফার উপরেই বসে পড়লেন তৎক্ষণাৎ। আশেপাশে উপস্থিত সবাই অস্থির হয়ে পড়ল সাথে সাথে। ফাহমিদা বেগম ছুটে এসে ধরলেন স্বামীকে।
ব্যগ্র কণ্ঠে বললেন। কি হয়েছে তোমার, এমন করছো কেন? আব্দুর রহমান খান ফুঁসে উঠলেন। ছিটা মেরে স্ত্রীকে নিজের থেকে দূরে সরিয়ে দিলেন তিনি। জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন, আমাকে স্পর্শ করবে না তুমি। তোমার ওই নোংরা হাত দ্বারা আমাকে একদম স্পর্শ করবে না। ফাহমিদা বেগম ব্যথিত হলেন। আব্দুর রহমান খানের সাথে তার বিয়ে হয়েছে অনেক বছর। এত বছরেও লোকটা এত শক্ত কথা তাকে কখনো বলেননি। আজ একটি বাইরের মেয়ের জন্য তাকে এমন কথা বলল। ফাহমিদা বেগমের চোখে মুখে আধার নেমে এলো। আহত কণ্ঠে বলল, তুমি আমাকে এমন একটি কথা বলতে পারলে, তাও বাহিরের একটি মেয়ের জন্য? আমি বাইরের মেয়ে হোক আর ঘরের মেয়ে হোক, কারোর জন্য তোমাকে কিছুই বলিনি। যা বলেছি সবটাই তোমার নিজ মানসিকতার জন্য। আব্দুর রহমান খানের কথা শেষ হতে না হতেই মুখ খুলল রিমা। বেশ দাপটের সাথে বলল, তাতেও তুমি আমাকে এভাবে বলতে পারো না বাবা। তুমি জানো ওই তিউই কি করেছে? যে থালায় খেয়েছে সেই থালায় ফুটো করেছে। তোমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে, তারপর আমাদের সবাইকে ফাঁসিয়ে এ বাড়ি কবজা নিতে চেয়েছিল। ভাগ্যিস আমি আর মা সবটা আগেই বুঝে গিয়েছিলাম, তাই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কথাগুলো বলে রিমা থামল। সাথে সাথে বেশ শক্তপোক্ত একটা থাপ্পড় এসে পড়ল তার গালে। আকস্মিক থাপ্পড়ে হকচকিয়ে উঠল রিমা। নিজের তাল সামলাতে না পেরে নিচে পড়তেও বাঁচিয়ে নিল। গালে হাত দিয়ে তাকালো পাশ ফিরে। চোখে পড়ল শিষ্যের রক্তিম মুখখানা। রিমা চোখ বড় বড় করলো, হতবাক কণ্ঠে বলল, তুই আমাকে মারলি ভাইয়া? শিশুর সাথে সাথে আরেকটা থাপ্পড় দিল রিমার আরেক গালে। রিমা ফের গালে হাত দিয়ে বলল, ভাইয়া। এটুকু উচ্চারণ করতেই তার গালে আরও একটি থাপ্পড় এসে পড়ল। এবারে থাপ্পড়টি একটু জোরেই পড়েছে। মেয়েটার একধার কেটে লাল রক্তের দেখা মিলেছে। ফাহমিদা বেগম, পন্না এবং নুরি আতকে উঠল। দৌড়ে এসে দাঁড়া ধরল রিমাকে। মায়ের সান্নিধ্য পেয়ে রিমা যেন একটু সান্নিধ্য পেল। ঠুকরে কেঁদে উঠল সে। ফাহমিদা বেগম দুই হাতে মেয়েকে নিজের সাথে জড়িয়ে নিলেন। কণ্ঠে রাগ নিয়ে বললেন, কি বলছিস কি? মেয়েটাকে মেরে ফেলবি নাকি? শিষ্য তবুও থামল না। ফাহমিদা বেগমের বাহু বন্ধনে থাকা অবস্থাতেই রিমার উপরে থাবা বসালো সে। টেনে ধরল চুলগুলো। দাঁতে দাঁত পিষে বলল, ওর মতো বচ্চাত নোংরা মন মানসিকতার বোন রেখেই বা কি করবো? ভেবেছিলাম বাবার টাকা আর শাসনের অভাবে ওর ভিতরে অহংকারের সৃষ্টি হয়েছে। এখন তো দেখছি ও তার থেকে অধম। ওর মনটা সম্পূর্ণ নোংরা মানসিকতায় ভরা। তাই ঘটনা যতই ছোট এবং স্বাভাবিক হোক না কেন, ও নোংরা মন মানসিকতার দ্বারা তা অস্বাভাবিক করবেই। শিষ্য বেশ জোরেই চুল টেনে ধরল রিমার। ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা। দুই চোখ বেয়ে অবিরাম ধারায় ঝরছে অশ্রুবিন্দু। ফাহমিদা বেগম, পন্না এবং নুরি, তিন নারী কি আর পারে শিষ্যের পুরুষালী শক্তির সাথে? তবুও অনেক কষ্টে রিমার থেকে ছাড়িয়ে নিল তাকে। ফাহমিদা বেগম ক্রোধের দাপট একটা থাপ্পড়ে বসিয়ে দিল শিষ্যের গালে। ঝাঁঝালো কণ্ঠে বলল, কি শুরু করেছিস তুই? একটা বাহিরের মেয়ের জন্য আমার মেয়েকে মারছিস? এটুকু বলে থামলেন ফাহমিদা বেগম। দম নিয়ে ফের বললেন, হ্যাঁ, আমি আর রিমা মিলে ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছি। যা করেছি বেশ করেছি। ওর মতো একটা ঠক প্রতারক বাজে মেয়েকে নিজেদের বাড়িতে রাখার প্রয়োজন মনে করিনি আমরা। ক্রোধের শরীরটা রিরি করে উঠল শিষ্যের। তবুও অভিমুখে তার মা দাঁড়িয়ে আছে ভেবে নিজেকে সামলানোর চেষ্টা করলো। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে একটু ধাতস্থ করে সে বলল, ঠক প্রতারক ত্রয়ী নয়, বরং তোমরা। একটা অসহায় এতিম মেয়েকে এই বাড়িতে এনে তাকে একটু সুখের স্বপ্ন দেখিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছ। আর হ্যাঁ, কি বললে তোমরা? ও আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে? না, বরং আমি ওকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আমি ত্রয়ীকে অনেকদিন আগে থেকেই ভালোবাসি। বাবাকেও একথা জানিয়েছিলাম, বলেছিলাম আমাদের বিয়ে দিতে। কিন্তু ত্রয়ী বিয়েতে রাজি না থাকায় বাবাও বিয়ের ব্যাপারটা বেঁকে বসে। তারপর আমরা গ্রামে যাই। সেখানে রাতের আধারে গ্রামবাসীরা আমাদের ধরেছিল ঠিকই, তবে বিয়ে থায়ের ব্যাপারে তেমন কোনো জোর জবরদস্তি ছিল না। ওরা আমি ইচ্ছা করেই করেছি। এরপর বিয়ের ব্যাপারটা তোমাদের নিকট প্রকাশ করতে গিয়েও করিনি। ভেবেছি তোমাদের ছেলে এইভাবে বিয়ে করেছে শুনলে কষ্ট পাবে। আমি আমার বাবা মায়ের কষ্টের কারণ হতে চাইনি, অথচ শেষ পর্যন্ত স্ত্রীর কষ্টের কারণ হয়ে দাঁড়ালাম। এটুকু বলে থামল শিষ্য। দম নিয়ে ফের বলল, ছোটবেলা থেকে আমার মাকে আমি আদর্শ মেনেছি, কিন্তু আমার মায়ের ভিতরেও যে অন্য একটা নোংরা নারী ছিল জানা ছিল না। ফাহমিদা বেগম থমকালেন। ছেলের কণ্ঠ নিঃসৃত প্রতিটি ধ্বনি যেন তীরের মতো আঘাত হানল তার হৃদয়ে। তিনি তো এত কিছু জানতেন না। আপাত দৃষ্টিতে যা দেখেছেন তার উপরে নির্ভর করেই পদক্ষেপ নিয়েছেন এবং যা করেছেন ছেলের ভালোর কথা চিন্তা করেই করেছেন। ফাহমিদা বেগম আহত দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। মলিন কণ্ঠে বললেন, তুই আমাকে এমন একটা কথা বলতে পারলি শিষ্য?
আমি তো যা করেছি তোর ভালোর কথা ভেবেই করেছি। শিষ্যের আঁখিদয় অশ্রুসিক্ত হলো, ধরা গলায় বলল, হ্যাঁ, তুমি আমার ভালোর কথাই ভেবেছ। এত ভালোর কথা ভেবেছ যে আমার বাঁচার সম্বল, আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিয়েছ। থামলো শিষ্য, পরপর আবার বলল, একটা কথা কি জানো মা, আমি ভেবেছিলাম আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। সে যেমন আমাদের জন্য মমতাময়ী, তেমন ওই এতিম মেয়েটার জন্য মমতাময়ী। আমি বুঝিনি সহজ সরল ওই মেয়েটার প্রতি তোমাদের এত অভিযোগ। যদি জানতাম তবে কিছুই লুকাতাম না। আচ্ছা মা, বুঝলাম তোমাদের ওর প্রতি অভিযোগের শেষ নেই, কিন্তু অভিযোগগুলো তো আমাকে ঘিরেই, তাই না? ওকে বের করে দেওয়ার আগে অন্তত আমাকে এই বিষয়ে কিছু বলতে পারতে, একটা কল তো করতে পারতে। শিষ্য থামলো। ছেলের কথার পৃষ্ঠে ফাহমিদা বেগম কি বলবেন খুঁজে পেলেন না। সত্যি না জেনে শুনে তিনি যা করেছেন তা ক্ষমার অযোগ্য। ফাহমিদা বেগম একটু হলেও নিজের ভুল বুঝতে পারলেন। অপরাধীর কণ্ঠে বললেন, ওকে আমি গ্রামে পাঠিয়ে দিয়েছি। রিমা নিজেও গাড়িতে তুলে দিয়ে এসেছে। তুই ওর গ্রামে যা, ওকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। শিষ্য একটু হলেও আশার আলো খুঁজে পেল। আর সে দাঁড়ালো না, দ্রুত বাড়ির গাড়ি নিয়ে ছুটল ত্রয়ীদের গ্রামে। নিশীথের আধার কেটে আকাশে সূর্যটা উকি দিয়েছে কেবলমাত্র। শিষ্য মাত্রই ত্রয়ীদের গ্রামে পৌঁছালো। রিমা এবং ফাহমিদা বেগমের ভাষ্য মতে ত্রয়ী যে বাসে এসেছে তাতে এতক্ষণে তার গ্রামে চলে আসার কথা। কিন্তু এখানে এসেও হতাশ হলো শিষ্য। ত্রয়ী গ্রামে আসেনি, তাহলে কোথায় গেল মেয়েটা? শিষ্য বেশ অনেকবার কল করলো ত্রয়ীর নাম্বারে, বারবারই নাম্বারটা বন্ধ বলছে। আচ্ছা, প্রতিমধ্যে ত্রয়ীর কোনো বিপদ আপদ ঘটল না তো? দুর্ঘটনা বা অন্য কিছু? আজকাল নারীদের জন্য পথঘাট তো তেমন ভালো না, তার উপর মেয়েটা সুন্দরী, বোকা শোকা, সহজ সরল। এমন মেয়েকে একা পেলে পুরুষদের এমনিই লালা ঝরে। অনেক সময় নিজেরা ধর্ষণ করে মেরে ফেলে, আবার অনেক সময় অর্থের জন্য বিক্রি করে দেয় কোনো পতিতা পল্লী বা কোঠায়। নানান ধরনের চিন্তা ভাবনা করতে করতে শিষ্যের যেন দম বন্ধকর অবস্থা। আর কিছু ভাবতে পারছে না সে। প্রিয় মানুষকে হারানোর ভয়, সংশয়, আতঙ্ক চারদিক থেকে ঘিরে ধরেছে তাকে। বুকে ব্যথা হচ্ছে ভীষণ, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। এর মধ্যেই হঠাৎ শিষ্যের স্মরণে এলো কাইসারের কথা। ওই বদমাইশটা তো আগে থেকেই ত্রয়ীর পিছনে পড়ে আছে। মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় তো ওর তো আরও সুযোগ হয়েছে। ও কোনোভাবে ত্রয়ীকে নিয়ে যায়নি তো? শিষ্য আর গ্রামে থাকলো না, যেভাবে গিয়েছিল সেভাবেই আবার রওনা হলো শহরের উদ্দেশ্যে। শিষ্যের শহরে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে প্রায় বিকাল। আকাশে সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে একদিকে। শহরে পৌঁছেই শিষ্য হানা দিল কাইসারের হাসপাতালে। কাইসারের জন্য বরাদ্দকৃত কেবিনে গিয়ে কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই থাবা বসালো তার কলার ধরে। উদ্ভ্রান্তের ন্যায় শোধালো, ত্রয়ী কোথায়? বল, ত্রয়ী কোথায়? কাইসার বেচারা এমনি অসুস্থ, তার উপর শিষ্যের ফের আক্রমণ। আকস্মিক আক্রমণে হকচকিয়ে উঠল কাইসার এবং কেবিনের উপস্থিত সবাই। কেবিনে কাইসারের বাড়ির লোক এবং দলের কিছু লোকেরা ছিল। তারা দ্রুত এসে শিষ্যকে টেনে হিঁচড়ে ছাড়িয়ে নিল তার থেকে। কাইসার নিজের গলা ধরে খুক খুক করে কেসে উঠল। শিষ্য ফের ক্রোধ নিয়ে শোধালো, ত্রয়ী কোথায়? আমার ত্রয়ী কোথায়? কাইসার কাঁচতে কাঁচতেই বলল, আমি জানবো কিভাবে ত্রয়ী কোথায়? ওর তো তোর বাড়িতে থাকার কথা। আমার বাড়িতে নেই, কোথাও নেই, ও কোথাও নেই। কাইসার অবাক হলো। একটু সময় নিয়ে সে নিজের কাশি বন্ধ করলো। শিষ্যের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, হারিয়ে ফেললি ওকে? শিষ্য ফুঁসে উঠল, তেজ নিয়ে বলল, হারিয়ে ফেলিনি, ওকে নিশ্চয়ই তুই নিয়ে কোথাও লুকিয়ে রেখেছিস। কাইসার আলতো হাসল, মলিন কণ্ঠে বলল, সে সুযোগ যদি আমার কাছে থাকতো তবে তাই করতাম। এই পৃথিবীর বুক থেকে সরিয়ে নিয়ে ওকে লুকিয়ে রাখতাম আমার নিকটে, যাতে কেউ ওকে আর আমার থেকে কেড়ে নিতে না পারে। শিষ্যের বোধহয় একটু হলেও বিশ্বাস হলো কাইসারের কথা। শান্ত কণ্ঠে এসে শুধালো, তাহলে তুই বলছিস ত্রয়ী কোথায় তুই জানিস না? না। শিষ্য আর কোনো প্রশ্ন করল না। তার এখন এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, ত্রয়ীকে খুঁজে বের করতে হবে। কাইসারকে একবার জিজ্ঞেস করার কাজ করেছে, এরপর এর পিছনে না হয় কোনো লোক লাগিয়ে দেওয়া যাবে। ত্রয়ীকে যদি লুকিয়ে রাখে তাহলে সেখান থেকেই জানা যাবে। শিষ্য আর দাঁড়ালো না, পা বাড়ালো কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কাইসার তখনই তার পিছু ডাকলো। শিষ্য থমকে দাঁড়ালো। কাইসার মৃদু হেসে বলল, এক আকাশ সমান ভালোবেসেও আমি যাকে পেলাম না, তুই তাকে পেয়েও ধরে রাখতে পারলি না। শিষ্য শুনল কাইসারের কথাগুলো, তবে উত্তর দিল না সে। নীরবে নিঃশব্দে বেরিয়ে গেল কক্ষ থেকে। বাইরে এসে গাড়িতে বসলো। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। কি করবে, কোথায় যাবে কিচ্ছু ভাবতে পারছে না। এত বড় শহরে এখন সে মেয়েটাকে কোথায় খুঁজবে? আর যদি মেয়েটার কোনো বিপদ আপদ হয়ে থাকে তখন? শিষ্যের এই মুহূর্তে ত্রয়ীর উপর রাগ লাগছে ভীষণ।
বাড়িতে যখন এত কিছু ঘটলো তখন তাকে একটা কল করলে কি এমন হতো? তখন না হয় কল করেনি, পরে করতো। মেসেজ যখন করতে পেরেছে তখন কলও নিশ্চয় করতে পারতো, অথবা মেসেজে ওসব না লিখে বাড়ি থেকে বের করে দেওয়ার কথাটাও তো লিখতে পারতো। শিষ্য ক্রোধে দিশেহারা হয়ে উঠল। গায়ে জোরে একটা ঘুষিয়ে বসালো গাড়ির স্টিয়ারিংয়ে। হাতটা থেতলে গেল যেন। এরা গড়িয়ে পড়লো তড়িঘড়ি করে। শিষ্য তাকালো তোর দিকে, তাতে দাঁত পিষে বলল, একবার তোকে খুঁজে পাই, শুধু একবার। আজ আমাকে তুই যতটা কষ্ট দিলি, আমার হৃদয়ে যতটা রক্তক্ষরণ ঘটালি, প্রতিটির হিসাব নেব আমি, গুণে গুণে হিসাব নেব। প্রথম পরিচ্ছেদের সমাপ্তি।